বিশ্ব রাজনীতিতে যখন ড্রাগনের ঘন ছায়া ঘনিয়ে আসছে ঠিক তখনই ভারত যে সিদ্ধান্ত নিল তা এক কথায় যুগান্তকারী। বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্র আমেরিকা ও রাশিয়া, দুই রাষ্ট্রই ভারতকে তাদের ফিফথ জেনারেশন ফাইটার জেট নেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু আজকে অফিসিয়ালি ভারত প্রায় জানিয়ে দিয়েছে যে আমেরিকা বা রাশিয়া কারোর থেকেই ভারত ফিফথ জেনারেশন ফাইটার জেট নেবে না। কিন্তু কেন হঠাৎ করে ভারতের এই সিদ্ধান্ত? কেন এবার রাশিয়ার মানে এই যে ফাইটার জেট সুকোই 57-কে কার্যত দূরে সরিয়ে দিল ভারত? এর পিছনে কিন্তু ভারতের একাধিক ডিপ্লোম্যাটিক চাল আছে, যা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভিডিওটি পারলে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুকোই 57, আপনারা যদি জানেন যে ভারতকে ক্রমাগত সুকোই 57 নেওয়ার জন্য অনুরোধ করে রাশিয়া, কিন্তু কালকে হঠাৎ করেই ভারতের ডিফেন্স সেক্রেটারি রাজেশ কুমার সিং পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে নো নিউ সুখোই, অর্থাৎ রাশিয়া বা আমেরিকা কারোর থেকেই ভারত পঞ্চম প্রজন্মের বানানো ফাইটার জেট নিচ্ছে না। কিন্তু কেন? কেন বিশ্ব যখন স্টিলথ প্রযুক্তির পিছনে ছুটছে তখন ভারত দুই বিশ্ব শক্তিকেই পিছনে পাঠিয়ে দিল? এর পিছনে কি শুধুই আত্মনির্ভর ভারতের ফর্মুলা, নাকি কোটি কোটি ডলারের হিসেব লুকিয়ে আছে যা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে? এই গল্পটি আজকের গল্প নয়। ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কে দশকের পর দশক অত্যন্ত মজবুত, কিন্তু যখনই বিষয়টি এসেছে স্টিলথ বা ফিফথ জেনারেশন ফাইটার জেটের, তখনই সামনে এসেছে কিছু অপ্রয়োজনীয় সত্য কথা। 2007 থেকে 2018 FGFA স্ট্র্যাটেজি। ভারতের কাছে রাশিয়ার সুকোই 57 প্রত্যাখ্যানের ইতিহাস বুঝতে গেলে আমাদের পিছিয়ে যেতে হবে 2007 সালে। তখন ভারত ও রাশিয়া যৌথভাবে ফিফথ জেনারেশন ফাইটার এয়ারক্রাফট প্রজেক্ট শুরু করেছিল। পরিকল্পনা ছিল রাশিয়ার PAK-FA, যা পরে সুকোই 57 হয়, তা প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে ভারত কাস্টমাইজড টু সিটার স্টিল ফাইটার জেট তৈরি করবে। ভারত এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতেও রাজি হয়। কিন্তু 2018 সালে ভারত হঠাৎ এই প্রজেক্ট থেকে বেরিয়ে যায়। প্রধান কারণটি হলো সিকিউরিটি কোড। রাশিয়ার বিমানটির সফটওয়্যার এবং মিশন সিস্টেমের সোর্স কোড যদি না ভারতকে দিতে রাজি হয় তাহলে ভারত এই বিমান নেবে না, এটাই ছিল ভারতের প্রথম দাবি। ফলে ভারত প্রথমে সোর্স কোড ইস্যুতে কিন্তু এই প্রজেক্ট থেকে বেরিয়ে গেছিল। পরবর্তীকালে ভারতের বিমান বাহিনীর বিশেষজ্ঞরা দেখেন যে সুকোই 57-এর স্টিলথ ক্ষমতা চীনের J-20 র্যাডারের সঙ্গে বা J-20 ফাইটার জেটের সঙ্গে মোকাবিলা করার জন্য যথেষ্ট নয়। ভারতের কাছে প্রয়োজন আরো শক্তিশালী কিছু, কারণ ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হয়ে উঠছে চীন। কাজের ভাগের অনুপাত যদি বুঝতে হয় তাহলে ভারত টাকা না দিলেও এক্ষেত্রে ভারত একটা জিনিস বুঝিয়ে দিয়েছে যে কোনো অবস্থাতেই রাশিয়াও যদি এই বিমানকে বানিয়ে ভারতকে দেয় তাহলেও ভারত নেবে না। অর্থাৎ ভারত প্রথমেই জানিয়েছিল যে রাশিয়ার যদি প্রযুক্তি হস্তান্তর না করে তাহলে ভারত এই বিমান নেবে না। ফলে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু প্রযুক্তি হস্তান্তর করতে সে সময় রাশিয়া রাজি হয়নি, তাই ভারত কিন্তু রাশিয়ার বিমান নিতে রাজি হয়নি। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজে ভারতের সুকোই 57E বিক্রির জন্য চাপ দিয়েছিলেন। অফারে বলা হয়েছিল ভারতে হ্যালের ন্যাসিক প্ল্যান্টে এই বিমান তৈরি হবে এবং সুকোই 30 MKI ইঞ্জিনের জায়গায় নতুন AL-41 ইঞ্জিন বসানো হবে। কিন্তু 2026 সালে ডিফেন্স সেক্রেটারি পরিষ্কার জানিয়ে দিলেন যে ভারত কোনো অবস্থাতেই সুকোই নিতে রাজি নয়। রাশিয়ার এই দরজা বন্ধ হতেই আমেরিকার জন্য দরজা খুলে যায়। ডোনাল্ড ট্রাম্প F-35 লাইটনিং টু যে বিমান আছে সেটা ভারতকে দেওয়ার জন্য কিন্তু জোর দিতে শুরু করেন। আমেরিকার প্রতিরক্ষা লবি চেয়েছিল ভারতকে কোটি কোটি ডলারে এই চুক্তিতে জড়িয়ে ফেলতে, কিন্তু ভারত সেখানেও শক্ত প্রাচীর তুলে দেয়। কারণটা কি? সোর্স কোড। F-35 বিমানটি সম্পূর্ণভাবে আমেরিকার সেন্ট্রাল সার্ভারের সাথে যুক্ত থাকে। আমেরিকা চাইলে ওয়াশিংটনে বসে বোতাম টিপে অন্য দেশের F-35 লক করে দিতে পারে। অর্থাৎ যুদ্ধের সময় ভারত স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। প্লাস ভারত রাশিয়ার থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। আমেরিকা তুরস্কের সাথে কি করেছিল তা আমরা দেখেছি। S-400 কেনার অপরাধে তুরস্ককে F-35 প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয় হঠাৎ করেই। আমেরিকার রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে ভারত কখনো ঝুঁকি নিতে চাইছে না, ফলে F-35
ভারতের কাছে বিশ্বাসযোগ্য অপশন নয়। একটি F-35 বিমান কেনার চেয়েও তা উড়ন্ত রাখা এবং রক্ষণাবেক্ষণ বহু গুণ ব্যয় সাপেক্ষ। প্রতি ঘন্টায় F-35 ওড়ানোর খরচ প্রায় $35,000। এই বিপুল পরিমাণে অর্থ মার্কিন পকেটে ঢাললে ভারতের নিজস্ব বাজেট শূন্য হয়ে যেত। ভারত চায় প্রতিটি যুদ্ধবিমান যেন ভারতের নিজস্ব ব্রহ্মোস মিসাইল বা অ্যাস্ট্রা সিস্টেম যেন ক্যারি করতে পারে, কিন্তু আমেরিকা 35-এ ভারতের অস্ত্র ইনজেক্ট করার কোনো ধরনের কিন্তু পরিকল্পনা ছিল না। ফলে ভারত, রাশিয়া ও আমেরিকা দুই রাষ্ট্রকেই আপাতত কিন্তু দূরে সরিয়ে রেখেছে। পরবর্তীকালে ভারত এই পুরো সিস্টেমটিকে কিভাবে সাজাতে চাইছে, মানে 5th জেনারেশন ফাইটার জেট নিয়ে ভারত এক্স্যাক্টলি কি ভাবছে। ভারতের কাছে বর্তমানে 26টি সুকোই MKI ফাইটার জেট রয়েছে। ভারত সিদ্ধান্ত নিয়েছে যে নতুন বিমান না কিনে এই 260টি বিমানকেই সম্পূর্ণ আধুনিকরণ করে সুপার সুকোই মানদণ্ডে নিয়ে যাওয়া হবে। এতে বসানো হবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে গ্যালিয়াম নাইট্রাইড ভিত্তিক AESA র্যাডার। এটি পুরনো র্যাডারের থেকে প্রায় 1.7 গুণ বেশি দূরত্বে শত্রুকে চিহ্নিত করতে পারবে। পাশাপাশি DARE তৈরি করেছে অ্যাডভান্স ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বা শত্রুর র্যাডারকে জ্যাম করে দেওয়ার পদ্ধতি, যা এই ফাইটার জেটগুলোতে ইনজেক্ট করা হবে। পাশাপাশি লেথাল স্ট্যান্ড অফ রিচ ব্রহ্মোস সুপারসনিক মিসাইল এবং অস্ত্র মিসাইলের সমন্বয়ে একটা অদ্ভুত নতুন টেকনোলজি ইনজেক্ট করতে চাইছে ভারত, যা আগের থেকে অনেক বেশি শক্তিশালী হবে। এই যে পুরো বিষয়টি ভারত করতে চাইছে 78% ভারতীয় সংস্থা যেমন হ্যাল কিংবা DRDO কে কাজে লাগিয়ে। অর্থাৎ ভারত বিদেশি নির্ভরতা কমিয়ে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যামকা সিস্টেমকে গুরুত্ব দিতে চাইছে। ভারত নিজস্ব 50 টনের 5th প্রজন্মের স্টিলথ যুদ্ধ বিমান কিন্তু শুরু করছে। এতে থাকবে আভ্যন্তরীণ অস্ত্রাগার, সুপার ক্রুজ ক্ষমতা এবং অ্যাডভান্সড স্টেলথ শেপিং। 2028 সালের মধ্যে এর প্রোটোটাইপ ফ্লাইট এবং 2030-এর মধ্যে নতুনভাবে প্রযুক্তিতে তৈরি করা এই ধরনের বিমান ভারতের বায়ুসেনায় কিন্তু ইনজেক্ট করা হবে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, ভারত এই মুহূর্তে এগোচ্ছে মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফটে এবং কিছুদিন আগে এই চুক্তির মাধ্যমে 114টি রাফায়েল ইতিমধ্যেই কিন্তু কেনার প্রসেস কমপ্লিট করেছে ভারত। তবে এক্ষেত্রেও ভারত কিন্তু মেক ইন ইন্ডিয়াতে এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য শর্ত ফ্রান্সের উপর চাপিয়েছে। অপারেশন সিন্দুর পর্বে রাফায়েল যেভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, ভারত পরিবর্তিত পরিস্থিতিতে চাইছে সেই রাফালকেই এক উন্নত মানের আপগ্রেডেশনের মাধ্যমে নতুনভাবে বায়ুসেনাতে সংযুক্তকরণ ঘটতে। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার, যেভাবে যুদ্ধের প্রকৃতি বদলাচ্ছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো বিদেশি শক্তির উপর ভারত অন্তত ভরসা করতে পারছে না। কিন্তু রাশিয়ার উপর কি ভরসা করা যেত না? নাকি রাশিয়া সুকোই 57কে দূরে সরিয়ে রেখে ভারতে নিজস্ব প্রযুক্তিতে বানানো অ্যামকা সিস্টেম রাশিয়ার বিকল্প হয়ে উঠতে পারে? ভারত কি এক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিল? প্রশ্ন কিন্তু উঠতেই পারে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন এবং দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।